নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির একাদশ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্তের অচ্ছেদ্য শৃঙ্খলে বন্দি এই নিয়মতান্ত্রিক পৃথিবী রাজ্যটার প্রধান প্রজা মানুষগুলো জীবনের কিছু না আছে নিয়মে নিশ্চয়তা, না আছে শৃঙ্খলার আশ্বাস। তাকে দিয়ে বিধাতা না প্রকৃতি কেউ কোনো দিন দেয়নি নিশ্চিত নিয়মের ভরসা। তাই সহজ সুস্থ মানুষও রাতে ঘুমোতে যাবার আগে স্থির বিশ্বাস নিয়ে বলতে পারে না সকালের আলো সে দেখবেই, বলতে পারে না তারা ভরা বসন্তের মাঝখানে বজ্রের অভিশাপ নেমে আসবে না, শরতের সোনালি আলোকে মুছে দিয়ে শুরু হয়ে যাবে না অপ্রতিরোধ্য ধারাবর্ষণ। না, জোর করে এসবের কিছুই বলতে পারে না মানুষ। সে জানে না কখন তার আকাশায় গড়া সুখের ঘরখানি তছনছ করে দিয়ে যাবে অতর্কিত মৃত্যুর নিষ্ঠুর থাবা, অথবা সেই ঘরকে বিকল করে দিয়ে যাবে আকস্মিক দুর্ঘটনা অথবা দুরারোগ্য ব্যাধি। কে বলবে এই অনিয়মের দেবতা কোথায় বসে আছেন তার অমোঘ নিয়ম নিয়ে? তবু রামকালী কবরেজের সংসারের উপর্যপরি দুর্ঘটনাগুলো দেশ শুদ্ধ লোককে যেন হতচকিত করে দিল। আগুন লেগে বাইরের বড় আটচালা দুখানা ভস্মীভূত হয়ে যাওয়াতেও কেউ অতটা বিস্ময় বোধ করেনি, কারণ হুতাশনের ক্ষুধাটা ভাগ্যের মার হলেও তার মধ্যে মানুষের অসতর্কতা অথবা মানুষের কারসাজির ছাপটা স্পষ্ট দেখা যায়। তাছাড়া রামকালীর ওপর ভাগ্যের মারটা সেই প্রথম না। রামকালীর আটচালায় আগুন লাগার মধ্যে কেউ শত্রুর কারসাজি আবিষ্কার করতে চায়নি। ওটা যে নিতান্তই অসতর্কতার ফল এটা সবাই বুঝেছিল। ব্যাপারটা এই বাড়ি থেকে আগুন সংগ্রহ করে নিয়ে যাওয়া কাছাকাছির প্রায় প্রতিটি পড়শিরই নিয়ম। বরাবরই সেই সব বাড়ির কেউ না কেউ নিজেদের প্রয়োজন মাফিক সময় এসে এই বাড়ির রান্নাঘর থেকে একখানা জ্বলন্ত কাঠ নিয়ে যায়। ঘরে তাদের উনানে শুকনো নারকেল পাতা, খটখটে ঘুঁটে অথবা সরু করে কুচনো কাঠকুটো ডালপালা সাজানো থাকে। জ্বলন্ত কাঠখানা এনে তাদের সংযোগ করে দিতে পারলেই মিটে গেল কাজ। রামকালীর বাড়িতে নিত্য সকালে ৩-৪টে করে উনুন জ্বলে। অতএব পড়শির নিজেদের সংসারে আবার আগুন জ্বালাবার অথবা হাঙ্গামার কথা ভাবতে যাবে কেন? কাজটা তো ঝঞ্ঝাটের। সোলার কাঠি বানাও, চকমকি ঠোকো, সময় সাপেক্ষ ব্যাপার। তার চাইতে তো সেদিনও যথারীতি ও বাড়ি ঘোষালগিন্নির বিধবা মেয়ে তরু প্রহর খানিক বেলা নাগাদ একখানা জ্বলন্ত কাঠ নিয়ে এ বাড়ি থেকে নিজেদের বাড়ি যাচ্ছিল। হঠাৎ মাথা বরাবর খোলা আকাশে একটা দ্বার কাক বিশ্রী করে ডেকে উঠল। দ্বার কাকের ডাক অপয়া, এ আর কে না জানে। ঘোষালের মেয়ে তরুও জানত। তাছাড়া এও জানা ছিল তার সেই দিন বৈধব্য দশা ঘটে। সেদিন কোথায় যেন অনবরত দ্বার কাক ডেকেছিল। তার উপর আবার আজ চতুর্দশী। তরুর বুকটা কেঁপে উঠল। তাড়াতাড়ি পা বাড়ালো, কিন্তু তাড়াতাড়ি পা চালিয়ে যেতে গিয়েও আবার বাধা পেতে হলো। কাকটা আরো নেমে এসে প্রায় তরুর মাথার উপরে একটা পাক খেয়ে ডেকে উঠল, কক। বুকটা হিম হয়ে হিতাহিত জ্ঞান লোপ পেয়ে গেল তরুর। কি কাজের কি পরিণাম খেয়াল এলো না। হাতের সেই জ্বলন্ত কাঠটা সে কাকের উদ্দেশ্যে ছুঁড়ে মারল। বলা বাহুল্য আগুন দ্বার কাকের পলকাগ্রে লাগলো না, পড়ল গিয়ে রামকালীর বাড়ির বড় আটচালার মাথায়। বৈঠকখানা, বাড়ি, চণ্ডীমণ্ডপ এইসব রামকালীর পাকা কোঠা। কিন্তু কাজকর্মে পুজো আর্চায় বেশি লোক সমাগমের প্রয়োজনে
প্রকাণ্ড দুখানা খড়ের আটচালা তিনি করিয়ে রেখেছিলেন পাশাপাশি, গায়ে গায়ে। অগ্নিদেবতার জোড়া নৈবেদ্য হলো সেই দুখানা। তরু শুধু অসতর্কই নয়, অন্য মনস্কও। কাঠখানা কোথায় গিয়ে পড়লো অথবা পড়ে কি করলো সেই সম্পর্কে খেয়াল মাত্র না করে তরু আবার বাড়িতে ফিরে এসে আর একখানা জ্বলন্ত কাঠ নিয়ে বাড়ি ফিরল। কি কাজ করেছে সে টের পেল তখন, যখন লেলিহান আগুনের প্রচন্ড শিখায় আর অজস্র ধোঁয়ায় আকাশ ভরে গেছে, আর পাড়া শুদ্ধ লোকের চিৎকার আকাশ ছাড়িয়েছে। বোকা তরু এই বলে বুক চাপড়াতে উদ্যত হয়েছিল, ওগো, এ সর্বনাশ যে আমিই ডেকে আনলাম। তরুর কাকা ইশারায় চুপ চুপ বলে থামিয়ে দিল তাকে। কিন্তু আগুনকে থামানো গেল না, আর থামাবার উপায় বা কি? পুকুর থেকে ঘড়ায় করে জল এনে দূর থেকে ছুঁড়ে মারা বই তো নয়, সে চেষ্টায় লাভ নেই। রামকালী গম্ভীর নির্ঘোষে ঘোষণা করল, আগুনে জল দেবার দরকার নাই, তাতে আরো ছড়াবে। চণ্ডীপটবের দেওয়ালে জল ঢালো, যাদের যাদের কাছাকাছি বাড়ি তারা আপন আপন বাড়ির দেওয়াল ঠান্ডা করো। তবু সকলে যখন হায় হায় করতে করতে বাড়ি ফিরল তখন সন্ধ্যা হয় হয়। রামকালী চাটুর্যের মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক অগ্নিতেজা মানুষটার চালায় আগুন লাগলো কেন, এই নিয়ে জল্পনা কল্পনা শেষ রইল না। কিন্তু এ তো সবে প্রথম। এর কয়েকদিন পরে এই দিনতারিণী ঘাট থেকে চান করে এসেই হঠাৎ শরীর কেমন করছে বলে পক্ষাঘাত হয়ে পড়লেন। পক্ষাঘাত পাতক রোগ, দিনতারিণীর তা অজানা নয়। ছেলের দিকে তাকিয়েই তিনি অশ্রু কলঙ্কিত চোখের ইশারায় কাতর আবেদন করলেন তাকে তাড়াতাড়ি পার করতে। রামকালী শুধু কপালের ঘাম মোছার ছলে একবার কপালে হাত ঠেকালেন। দিন তিনেক পরেই মারা গেলেন দিনতারিণী। না, অত বড় বদ্যি হয়েও মাকে বাঁচাতে পারলেন না বলে কেউ দুষল না রামকালীকে, বরং দিনতারিণীর ভাগ্যকে ধন্যি ধন্যি করতে লাগলো সবাই। বলল, খুব গিয়েছে বুড়ি, ভুগলো না, ভোগালো না, এমন মৃত্যুই তো কাম্য। তবে এ কথা বলতে ছাড়লো না, বছরটা একটু সাবধানে থেকো রামকালী, একে অগ্নির কোপ, তাহায় মহাগুরু নিপাত, সময়টা তোমার ভালো যাচ্ছে না। পাড়ার বয়োজ্যেষ্ঠরাই বললেন, এছাড়া আর কার সাহস? রামকালীর কাকা দাদা তো সাধ্য পক্ষে তার সামনে আসে না। সামনে আসে রাসু, কবিরাজি শেখে কাকার কাছে, তবে প্রায় হতাশ করে কাকাকে। রামকালী কখনো ভ্রুকুটি করেন, কখনো হেসে ফেলে বলেন, তোর কিচ্ছু হবে না রাসু। কিন্তু শুধুই কি রাসুর? কুঞ্জর কোনো ছেলেরই বা কি হয়েছে? পাঠশালায় গিয়ে অনাসৃষ্টি খেলা উদ্ভাবন করা ছাড়া মাথা আর খেলাতে চায় না রাসুর কোনো ভাই। রাসু তো তবু ছাত্রবৃত্তি পাশ করেছে, টোলেও পড়েছে কিছুদিন। তাছাড়া চেহারাটা সুকান্তি আর বেশ মার্জিত ভাব, অনেকটা কাকার ধাঁচের রং গরম তার, তাই সামনে দাঁড়ালে একটা মানুষের মতো দেখতে লাগে। আরগুলো তো তাতেও না। তাছাড়া কবিরাজি বিদ্যা মাথায় না ঢুকুক, অনেক ব্যাপারেই রাসু রামকালীর ডান হাত। এই যে দিনতারিণীর শ্রাদ্ধের অধবড় কাণ্ডটা, রাসু সামনে না থাকলে রীতিমতো বেগ পেতে হতো নাকি রামকালীকে? কারণ সপাকে হবিষ্যান্ন, ত্রিসন্ধ্যা স্নান ইত্যাদি করে বহুবিধ নিয়মের পাকে বাঁধা থাকার নিজে তো ঠিক মুক্তজীবী ছিলেন না। রাসু কাজকর্মের ব্যাপারে যথেষ্ট পারক। দান সাগর করলেন রামকালী মাতৃসাধ্যে। সেই সমারোহে সত্য এলো, নবকুমারও এলো, রাসুই আনতে গেল। ঠাকুমা মারা যাওয়ার খবরে সত্যির প্রাণটা আকুলি বিকুলি করছিল। রাসুকে দেখে যেন স্বর্গের চাঁদ দেখল। এই সময় যে বাবা রাখুকি গিরি তাঁতিনিকে পাঠাননি, খুব ভালো করেছেন। 3.5 বছর পরে এই প্রথম বাপের বাড়ি যাওয়া। কিন্তু সত্যর দেহে অন্তঃপুরে তখন যে আর এক প্রথম সম্ভাবনার সূচনা দেখা দিয়েছে, সে কি সত্য জানতো না?
না বুঝতে পারেনি। তা সত্য না পারুক, সদু পেরেছিল বুঝতে। কিন্তু রণচণ্ডী মামিকে এই সূচনা মাত্রতেই জানাতে সাহস করেনি সদু। ভেবেছিল যাক আর গোটা কতক দিন, তেমন প্রবল লক্ষণ ধরা পড়লে আপনিই জানবে বুড়ি। এই সময় দিন তারিণীর বার্তা। সদু ভয় পেল। এই সময় ভাবলো মামিকে বলি কি না বলি, কিন্তু বলা আর হয়ে উঠল না। বলতে দিল না তার মমতা। এই খবর শুনে যদি এলোকেশী আর বউয়ের যাত্রায় বাদ সাধেন। আহা, বেচারা এত দিন এসেছে, এক নাগারে আছে। আপন বুদ্ধির দোষেই হোক আর যার দোষেই হোক, আছে তো। এই ছুতোয় যেতে পারে তো যাক, ভগবান ভালোই করবেন। তবে যাত্রাকালে চুপি চুপি সাবধান করে দেয় সত্যকে। বাপের বাড়ি যাচ্ছিস, দীর্ঘকাল পরে যাচ্ছিস, কিন্তু সাবধান, বাধা গরু ছাড়া পাওয়ার মতো লাভ ঝাপ করিস নে। আমার বাপু সন্দেহ হচ্ছে। সত্য একটু ভাবনার মতো তাকিয়ে অস্ফুট বলে ফেলেছিল, কি? এই দেখো, স্পষ্ট করে না বললে হবে না বুঝি? এদিকে তো পাকা গিন্নি, সন্দেহ হচ্ছে পেটে বাচ্চা কাচ্চা কিছু এসেছে বুঝলি। সাবধান থাকা দরকার। ভয় না আহ্লাদ? ভয়, ভয়, সম্পূর্ণ ভয়। তবে এক অদ্ভুত ভয়। নিজের মধ্যে কি এক অজ্ঞাত রহস্য বাসা বেঁধেছে? এ কথা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। গরুর গাড়ির ভিতরে বসে ঘোমটার মধ্যে থেকে বারবার নবকুমারকে দেখে সত্য আর মানুষটাকে যেন নতুন মনে হয়। এ খবরও পেলে কি জানি হবে সেই অবস্থাটা। গরুর গাড়িতে বেশ ঝাঁকুনি লাগছিল। একসময় তাই বলেও ফেললো চুপি চুপি, পালকি আনলে না কেন বর্দা? রাসু অপ্রতিভ মুখে বলল, খুব কষ্ট হচ্ছে না রে? আমি বলেছিলাম, তা খুড়ো মশাই বললেন। একটু ইতস্তত করে বলেই ফেলল রসু। বললেন কাজের বাড়িতে চারদিক থেকে আত্মকুটুম্ব আসবে, সবাইকে তো আর পালকি যোগান দেওয়া যাবে না। তাও অবশ্যই বলেছিলাম, সবাই আর জামাই তো সমান নয়। তাতেও বললেন জামাই তো বাড়িতে একটিই নয় রাসু, তাকে আর কে বোঝাবে বল? সত্য অন্য মানুষকে চুপি চুপিটা ভুলে বেশ স্পষ্ট গলাতেই বলে ওঠে, তা আর বোঝাবার কি আছে বর্দা? সত্যিই তো, জামাই সবাই সমান। নিজের জামাইটি বলে সারপর করলে চলবে কেন? বরং পুণ্যের নতুন বিয়ে হয়েছে। কথা শেষ না করতেই নবকুমারের উপস্থিতি স্মরণ করে জিভটা কেটে চুপ করে। কিন্তু সমুদ্রে বালির বাঁধ কতক্ষণ? আবার এক সময় কথা কয়ে ওঠে সে। কত প্রশ্ন, কত ঔষক্য। এই 3.5 বছরে কত ঘটনা ঘটেছে, কত জন্ম মৃত্যুর লীলা খেলা হয়েছে, কত ছোট্ট মানুষ বড় হয়েছে, কত আইবুড়োর বিয়ে হয়ে গেছে। সেই সব তথ্যগুলো তো কম মূল্যবান নয়, জানতে হবে না সেসব? তুমি কিন্তু একটুও বদলাওনি বর্দা, সহাস্য মুখে বলে সত্য। আর নবকুমার বিগলিত বিস্ময়ে সেই হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে। বিস্ময়? তা বিস্ময় বই কি? সত্যর এই মুখ সে কবে দেখেছে? সত্যর মুখটা যে হেসে উঠলে এমন অপূর্ব লাবণ্যময় দেখায়, সে কথাই বা কবে জেনেছে? তা সত্যর সেই প্রশ্নে রাসু হেসে উঠে বলে, আমি আবার এই কদিনে বদলাবো কি? কদিন? সত্যর যে মনে হচ্ছে কত যুগ যুগান্তর পার হয়ে গেছে। সেই কথাই বলে সে বিস্ময় বিস্ফারিত নেত্রে, কদিন? বলো কি বর্দা? 3.5 বছর। কদিন হলো? 3.5 বছর? রাসু আবার হেসে ওঠে। 3.5 বছর হয়ে গেল এর মধ্যেই? তা ওই শুনতেই 3.5 বছর কোথা দিয়ে কেটে গেছে। সত্য নিঃশ্বাস ফেলে বলে, তা তোমাদের আর না কাটবে কেন? স্বাধীন সুখী মানুষ, আমাদেরই মনে হচ্ছে যেন এক জন্ম পেরিয়ে এলাম। তা বাপের ভিটে পা দিয়েও ঠিক সেই কথাই মনে হয় সত্যর, যেন আর একটা জন্ম পার হয়ে এলো। কিন্তু কোথায় এলো? ঠিক যে জায়গাটা থেকে চলে গিয়েছিল সেই জায়গায় কি? সেটা কি এখনো তেমনই পড়ে আছে, ফাঁকা, খালি? হয়তো ছিল, হয়তো আছে,
কিন্তু এই জন্মান্তর পার হয়ে আসা মেয়েটাকে কি আর এখন সেই খাঁজে ধরবে? কোনো মেয়েকে কি ধরে? গত্যান্তরের সঙ্গে সঙ্গে কি অন্তরের বিরাট একটা পরিবর্তন হয় না? যে মেয়েটা হয়তো উঠতে বসতে বকুনি খেয়েছে আর নিতান্ত অবহেলায় খেয়ে খেলিয়ে বেরিয়েছে, সে হয়ে ওঠে আদরের অতিথি, সমীহর কুটুম্ব। কোনখানে তবে আশ্রয় পাবে সেই মেয়েটা? এত বড় কাজের বাড়ি, তবু ওরা সত্যর সঙ্গে সঙ্গে ফিরছে। সারদা, ভুবনেশ্বরী, শিবজায়ার নাতনি দুটো, এমনকি মোক্ষদা পর্যন্ত। সত্য কি খাবে, সত্য কোথায় যা শোবে, সত্য কোথায় বসবে, সত্যর কিছু চেয়ে না পাওয়া হলো কিনা, এই সব। ভুবনেশ্বরী তো কথাই নেই, তার শাশুড়ি গেছেন, মহা অসৌচ, ছুঁয়ে নিয়ে কিছু করার ক্ষমতা নেই। তবু বললেই যা পারে। ব্যাপারটা স্বস্তিকর নয়। এ যেন প্রতি মুহূর্তে মনে পড়িয়ে দেওয়া, তুমি কুটুম, তুমি অতিথি। একসময় ঝেঁঝেই উঠল সত্য, মায়ের ওপরে উঠল। কি চাও বলো তো তোমরা? এক্ষুনি আমার শ্বশুরবাড়ি চলে যাই? বাবা, তোমাদের এই আদরের ঠেলা সামলানো আমার কম্য নয়। বাড়িতে তো আরো শ্বশুররতি মেয়ে এসছে, কই তাদের নিয়ে তো এত হইচই করছো না? কথাটি সত্য, আরো শ্বশুর ঘর করা মেয়ে এসেছে। পুণ্যি তো এসেইছে, কুঞ্জর দুই গিন্নি বান্নি মেয়ে এসেছে, শিবজায়ার মেয়ে এসেছে, রামকালীর যে ছোট খুড়ো নেই তার তিনটি মেয়ে এসেছে, কুঞ্জর সহোদর বোনের মেয়েরা এসেছে। তারা ঝাঁকে কই হয়ে রয়েছে, শুধু সত্যকে নিয়েই। ভুবনেশ্বরী মেয়ে এই ঝংকারে অপ্রতিভ হয়ে বলে, তারা সবাই পেরায় পেরায় আসে, তোর মতো কে এমন ঘর বসতে গিয়ে একেবারে 3-4 বছর। কথা শেষ করতে পারে না ভুবনেশ্বরী। সত্য মায়ের এই রুদ্ধ বাঘ মুখের দিকে তাকিয়ে একটু নরম হয়ে বলে, বুঝলাম, কিন্তু আছি তো দিন কতক, কাজ মিটেই তো পারাচ্ছি না। সে কথা হয়ে গেছে ওখানে, তখন করো মেয়েকে আদর গোবর। এখন তোমার শ্বশুরির ছেড়াদ্দ, এখন মানায় মেয়ে নিয়ে সোহাগ করা? ভুবনেশ্বরী সদল চোখে বলে, কদিন থাকবি তুই জানিস? থাকবো বাবা, 1-2 মাস অন্তত থাকবো, হয়েছে সে কথা। চল পুণ্যি, আমাদের সেই বটতলার খেলার ঘরটা দেখে আসি। বলে পুণ্যির হাতটা চেপে ধরে প্রায় টেনেই বার করে নিয়ে যায় তাকে সত্য খিড়কির দৌড় দিয়ে। ওদের ওই খেলার ঘরটা বাস্তবিকই একটা মনোরম ঠাই। স্থান নির্বাচনের ব্যাপারে প্রশংসা অর্জন করতে পারে ওরা। প্রকাণ্ড একটা বুড়ো বটগাছের ঝুড়ি নামিয়ে নামিয়ে খানিকটা জায়গা এমন একটি ছায়াপূর্ণ আশ্রয়গৃহ নির্মাণ করে রেখেছে যে 2-1 পশলা বৃষ্টি হয়ে গেলেও বোধ করি সেই গৃহবাসীর মাথা ভিজবে না। রোদের তো কথাই নেই, প্রায় প্রবেশ নিষেধ তার। এইখানেই সত্যর শৈশবের খেলাঘর। তা শ্বশুরবাড়ি যাবার কদিন আগে অবধিও খেলেছে সে। এখনই পরিত্যক্ত ভূমি, এখানকার ছোটদের অন্য খেলাঘর। নিকানো চুকানো গাছের গোড়াটা এখন ধুলো ভর্তি হয়ে থাকলেও সারি সারি ছোট্ট ছোট্ট উনুনগুলো এখনো পুরনো স্মৃতি বহন করে পড়ে আছে ক্ষত বিক্ষত দেহ নিয়ে। কি যত্নে এই উনুনগুলো পেতেছিল ওরা। কিছুক্ষণ গাছের গোড়ায় বসেই থাকলো সত্য চুপ করে। ঠিক সেই মুহূর্তে যেন কথা কইবার শক্তি নেই। অজ্ঞতা পূর্ণিও চুপ। অনেকক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সত্য বলে, আশ্চর্য দেখেছিস পূর্ণি, সবাই বদলে গেছে, সব বদলে গেছে, অথচ এই তুচ্ছ জিনিসগুলো অবিকল আছে। পূর্ণিও নিঃশ্বাস ফেলে, সত্যি যা বলেছিস। সত্য আস্তে আস্তে দেখিয়ে দেখিয়ে বলে, এই উনুনটা পুঁটির, এটা খেদির, এটা টেপির, এটা গিরিবালার, এটা সুশীলার, এটা তোর, তাই না? নিজের কথাটা আর বলে না। পুণ্যি বলে, সে কথা এইটা তোর ছিল, দেখ ভাঙা হাঁড়ি কুড়িগুলো রয়েছে পাশকুড়োয়। হ্যাঁ, খেলাঘরের পাশকুড়োও একটা ছিল বই কি, সবই তো থাকা প্রয়োজন। পাশকুড়ো, পুকুর ঘাট, গোয়াল, ঢেকি ঘর। অনুষ্ঠানে ত্রুটি হবে কেন?
বড়রা যে খেলাঘর নিয়ে মত্ত, ওরা তো তারই নিখুঁত অনুকরণ করবে। ওদের মাটির আর কাঠের পুতুলগুলো ঘাটে বাসন মেজেছে, খাড় কেটেছে, ঢেকিতে পাড় দিয়েছে, রেঁধেছে, কুটনো কুটেছে, বাটনা বেটেছে, ছেলে ঘুম পাড়িয়েছে, কর্তব্যের তিল মাত্র ফাঁকে দিতে পারেনি। তাদের কাজের ছুতোয় মুখর হয়ে উঠেছে এই বুড়ো বটতলা। বসে থাকতে থাকতে হঠাৎ উঠে দাঁড়ায় সত্য, বলে, চ পুন্নি, আর দেখতে ইচ্ছে করছে না। বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠছে। তা পুণ্যির মধ্যেও সেই মোচড় পড়ছিল। সেও বলে, চ, আর মায়া করার বিড়ম্বনা সেদিন পরগোত্তরের কাছে দূর করে দিয়েছে, সেদিন থেকেই তো সব ঘুচেছে। মেয়ে জন্মটাই ছাই। সত্য আর একবার বড়সড় একটা নিঃশ্বাস ফেলে বলে, মেয়ে জন্মটাই নয় রে পুণ্যি, আমাদের বিদেন দাতারাই ছাই। পরগোত্তর করে দিয়ে জন্মের শোধ পর করে দেবার হুকুম ভগবান দেয়নি। এই যে তুই আমার চিরকালের বন্ধু, তোর বিয়েতে আসা হলো না, এই দুঃখ কি মলেও যাবে? যাবে না। তবু তো এলাম। এইসব কি ভগবান বলেছে? তা নিঃশ্বাস ফেলেছে বলে যে হাসছে না, গল্প করছে না, পাড়া বেরিয়ে বেড়াচ্ছে না, সে ভাবলে ভুল হবে। সেটা যথারীতি চলছে। গল্পের সমুদ্র, কথায় পাহাড়। পাহাড় আর কোনো মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, কোন মেয়েটা বাপের বাড়ি আছে, তার তল্লাশ করে বেড়ানো, তার গল্পে মুখর হয়ে ওঠা, এটা প্রবল প্রবাহেই চলছে। নিঃশ্বাসটা নিভৃতে, একান্ত নিভৃতে। মনের অন্তরালে রয়েছে সেই নিঃশ্বাস। এত পূর্ণতার মধ্যেও কোথায় যেন একটা সুগভীর শূন্যতা। সেই শূন্যতার ওপরই বুঝি পা রাখতেই হয়েছে সত্যকে। তাই পায়ের নিচের মাটি খুঁজে পাচ্ছে না। সেই শূন্যতা সত্য আর এদের নয়, এই সংসার সত্যর নয়। বিরাট কাজের বাড়িতে কে কোথায় ঠাঁই পেয়েছে কে জানে। মেয়েরা মেয়ে মহলে, পুরুষরা বার মহলে। কোঠা ঘরে সব জামাই কুটুম, আর নবনির্মিত আটচালার নিচে জ্ঞাত গোত্তর। নবকুমার যে কোনখানে আছে সত্য জানে না। মাঝে মাঝে সেটা মনে পড়ছে, আহা, মানুষটা মুখচোরা লাজুক, কোথায় কিভাবে আছে কে জানে। এসে অবধি তো দেখা হয়নি। বাবা সহস্র কাজে বেড়াচ্ছেন। বাবার এমন সময় নেই যে জামাই দিয়ে তদারকি করে বেড়াবেন। যা করে 5 জনে। কি ভাবছে ও আমাকে কে জানে। থেকে থেকেই সেই মানুষটার কথা মনে পড়ছিল। মন কেমন ভাবটা ছিল। আবার একটু অহংকারী দুষ্টু বুদ্ধিও ছিল। ইচ্ছে হচ্ছিল একবার লোকটাকে ডেকে বলে, দেখেছো তো, সবই দেখছো, বুঝতে পারছো তোমার মা যতই হেলাফেলা করুন, নেহাত হেলাফেলা ঘরের মেয়ে আমি নই। কিন্তু এসব বলার সুযোগ কোথা? বিয়ে বাড়ি নয়, সে সবাই রঙ্গ রসে মাতবে। মাতৃদায় উদ্ধার বলে কথা। তাছাড়া অনেকের মধ্যে একজন হলেও দিনদারিনীর পোস্টটা বাড়ির গিন্নির ছিল বই কি। ছোট ননদের তিনি শতই ভয় করে চলে থাকুন, আর ছেলেকে যতই সমীহ করে আসুন, সবাই জানতো গিন্নি বলতে দিনদারিনী। সেই গিন্নির জায়গা শূন্য হয়ে গেলে সবাইয়েরই ফাঁকা ফাঁকা লাগে বই কি। খেটে খেটেও চেরবার হচ্ছে সবাই। এর মাঝখানে কার এ কথা মনে উদয় হবে? সত্যর সঙ্গে সত্যর বরের দেখা করিয়ে দিই কোনো ছলছুতোয়। তাছাড়া চাতক পক্ষের অবস্থা তো নয় সত্যর। এই দীর্ঘকাল নিশ্চিহ্ন বরের ঘর করে এসেছে সে। সত্যর বরকে দেখতে ইচ্ছা হবে, এ চিন্তা তাদের মনে উদয় হবার কথা নয়। উদয় হচ্ছে এক ভুবনেশ্বরীর, কিন্তু সে তো সব দিকেই বন্দিনী। একে তো শ্বশুর শাশুড়ি মরার নিয়ম নীতির দায়, তার উপর মেয়ের ভয়ের দায়। ওর ওপর চেষ্টা করতে গেলে সত্য যে খেপে উঠবে না, এই প্রতিশ্রুতি কে দেবে ভুবনেশ্বরীকে? কিন্তু সত্যর মা কি সত্যর সবটা বুঝে উঠতে পেরেছে? পারেনি। সত্য যে জল ছুতো খুঁজে বেড়াচ্ছে, এ তার ধারণার বাইরে। তা অবশেষে হয়ে গেল যোগাযোগ। নিয়ম ভঙ্গের যজ্ঞে মিটতে প্রায় সন্ধে হয়ে গেছিল। সত্য পুকুর ঘাট থেকে আঁচিয়ে একবার নিজের মামার বাড়ি পর্যন্ত গিয়েছিল মামিদের সঙ্গে। জোর পায়ে ফেরার সময় নেরুর সঙ্গে দেখা। নেরু দাঁড় করালো। মুখটা রহস্যে উদ্ভাসিত হয়ে বলল, এই সত্য, তোর ভূতের ভয় আছে? ভূতের ভয়?
হুম হুম, গেছো ভূতের ভয়। নির্ঘাত আছে তাই না? নির্ঘাত আছে। সত্য মুখ নেড়ে বলে, এলেন আমার গণৎকার ঠাকুর। নেই ভয়? ঠিক বলছিস? এই ঝিকমিক বেলায় তোদের এই বট গাছ তলায় যেতে পারিস? যেতে আর হয় না। হুম, জনমনসে যায় না সেখানে। ওরে আমার কে রে, কেউ যায় না সেখানে? তুই যাস না তাই বল। তুইও কম খেলিস নি সেখানে, তবু মায়া মমতা নেই। আমাদের কথাই আলাদা। আমি আর পূর্ণি যাইনি সেখানে। যেন গিয়েছিলি নির্যশ। তুই হঠাৎ এমন ন্যাকা হচ্ছিস কেন রে নেরু? পেঁচার চোখ গুনতে যেতাম না আমরা? আহা, সে তো আগে। এখন শ্বশুর ঘর করে করে সাহস সরে যায়নি। ইল্লি রে, গেলেই হলো। চল না, দেখিয়ে দিচ্ছি। এক পর রাত অবধি বসে থাকতে পারি তা জানিস? বলে গট গট করে এগিয়ে যায় সত্য নির্ভয় নিশ্চিন্তে। এই কোণে দেখা আলোতেও যেখানে প্রায় গভীর অন্ধকার। কিন্তু কে ওখানে? কে? কে? প্রায় চেঁচিয়েই উঠেছিল সত্য। সামনে নিল নেরুর ভয়। শুনতে পেলে রক্ষে রাখবে? সত্যর ভয়ের কথা ঢাক পিটিয়ে বেড়াবে। কিন্তু লোকটা যেন এদিকেই আসছে। পালাবে সত্য? হুম, এ নির্ঘাত নেরুর কোনো কারসাজি। তা নইলে হঠাৎ একটা সম্ভাবনায় পা থেকে মাথা অবধি একটা তড়িৎ প্রবাহ বয়ে যায়। আর পরক্ষণেই সম্ভাবনাটা প্রত্যক্ষের মূর্তি দেখা দেয়। ইস, তুমি তুমি এখানে যে! জেনে বুঝেও বিস্ময়ের ভান করে সত্য। নবকুমার হতাশ গলায় বলে, কেন আর? তোমার দর্শনের আশায়। উহ, বাপের বাড়ি এসে একেবারে ডুমুরের ফুল হয়ে গেছ। লোকটা মরলো কি বাঁচলো খোঁজেও নাই। সত্য পুলক গোপনের ব্যর্থ চেষ্টায় হেসে ফেলে বলে, আহা, কথার কি ছিরি রে! আমি তো খোঁজ করে বেড়াবো। তা একবার দেখতে তো দেবে? আমি হতবাগা যাই অনেক বুদ্ধি খেলি। তা তো দেখতেই পাচ্ছি। নেরু ছাড়া আর কারুর কানে গেছে নাকি? না, শুধু ও। যাক, তবে ঠিক আছে। নেরু বিশ্বাসঘাতক নয়। তা বলি, দরকার কি? দরকার? নবকুমার আরো হতাশ গলায় বলে, বিনি দরকারে বুঝে নিজের পরিবারকে একটু দেখতে ইচ্ছা করে না? তোমার মতো প্রাসান হৃদয় তো নয়। প্রাসান হৃদয়? তা বটে। সত্য অনুচ্চারণে হেসে ওঠে। তারপর বলে, কেমন লাগছে? খুব ভালো। নবকুমার অকপটে বলে, মাইরে বলছি, স্বপ্নেও ভাবিনি শ্বশুর বাড়িটা আমার এমন। কি ঐশ্বর্যি, কি দবদবা! দেশটাও চমৎকার। মা গঙ্গা দেখলে প্রাণ চুড়োয়। সত্য একটা নিঃশ্বাস ফেলে বলে, তবেই বোঝো মেয়ে মানুষকে কতই ত্যাগ করতে হয়। তা সত্যি। নবকুমার আর একবার অকপটে স্বীকার করে, এসে অবধি সেই কথাই ভাবছি। বলতে গেলে তুমি তো একটা রাজকন্যে। সেই তুলনায় আমি। আবেগের মাথায় বেশি কিছু বলে ফেলার আগে এ সত্য সামলে দেয়। দুগ্গা দুগ্গা, ও কি কথা! তুমি হলে স্বামী গুরুজন, রাজকন্যের কথা নয়। তবে প্রাণটা হু হু করে করতে পারে কিনা? 100 বার পারে, 1000 বার পারে। বলে নবকুমার অসাময়িক ভার করে হাতটা বাড়িয়ে সত্যর কাঁধে একটা হাত রাখে। তা সত্য কি এই স্নেহ স্পর্শে অথবা প্রেম স্পর্শে পুলকিত হয় না? হয়। তবু মেয়েলি সাবধানতায় চুপি চুপি বলে, এই সরে দাঁড়াও, কে কমনে দেখে ফেলবে। এরপর আর তাহলে জনসমাজে মুখ দেখাবার জোর রইবে না। খিড়কির পুকুর বই গতি থাকবে না। নবকুমার কিন্তু এই ভয়ে ভীত হয় না, বরং একটি হাত স্থির আরো একটা কাঁধে দিয়ে ঈষৎ আকর্ষণের ভঙ্গিতে বলে, কেন, পরপুরুষ নাকি? না হোক, লোক লজ্জা বলে একটা জিনিস তো আছে। সে যদি বলো এখানে নিরালায় চুপি চুপি দেখাতেই নিন্দে হতে পারে, কিন্তু তোমার ভাই তো বলেছে এখানে কেউ আসে না। তা আসে না বটে। সত্য ঈষৎ নরম সুর করে বলে, ওই জন্যই তো আমবাগানে জামবাগান ছেড়ে এই বটবৃক্ষের ছায়াটুকু বেছে নিয়েছিলাম খেলাঘর পাততে। বটের কিছুই তো লোকের কাজে লাগে না, না ফল না ফুল, না পাতা না কাঠ। তাই মানুষের পা পড়ে না, শুধু ছায়ার আশ্রয়। সন্ধ্যের অন্ধকার গাঢ় হয়ে এসেছে। নবকুমার হঠাৎ একটা কবি কবি কথা বলে বসে, তা সত্যি। তোমার বাবাকে, শ্বশুর ঠাকুরকে দেখলে আমার এমনই বটবৃক্ষের কথা মনে আসে। বিরাট বটবৃক্ষ। সত্য চমকে ওঠে। সত্য
অভিভূত হয়, আর তারই আবেগে হঠাৎ লোক লজ্জা ভুলে নবকুমারের হাত দুটো তু হাতে চেপে ধরে বলে, সত্যি বলছো আমার বাবাকে তোমার ভালো লেগেছে? ভালো লাগার কথা বলতে পারছি না, বলছি ভক্তির কথা, সমীহর কথা। বিরাট বটবৃক্ষ দেখলে যেমন সমীহ আসে। কথা কয়েছে বাবার সঙ্গে? কথা? ওরে ব্যাস, তিনি কোথায় আমি কোথায়, কত ব্যস্ত মানুষ দূর থেকেই দেখছি। সত্য আবছায়া বিহবল গলায় আসতে বলে, বাবাকে সবাই দূর থেকেই দেখে, সবাই, মা পর্যন্ত। শুধু এই সত্যমুখপুরেই লোক লজ্জা আর বিস্তৃত হয়ে সত্য নবকুমারের তৃষিত বক্ষে মাথাটা রাখে। নবকুমারও অবশ্য বেশ কিছুটা সময় এই মধুর আস্বাদ সুযোগ গ্রহণ করে নেয়। তারপর চুপি চুপি বলে, নতুন জামাই প্রথম এলাম, এমন একটা সুখ দুঃখের উপলক্ষে কারুর বেথা এলে অবশ্য আমাদের দুজনকে ঘর দিত, কি বলো? সত্য এই মেয়েলি কথাটা শুনে হেসে ফেলে। হেসে বলে, দিলেই বুঝি নিতাম? নিতে না? পাগল, ঘটে লজ্জা নেই বুঝি? বর বস্তুটি শ্বশুর বাড়িতেই ভালো, বুঝলে? নবকুমার অভিমান স্বরে বলে, বুঝলাম, তাই এই হতবাগা চলে যাবার পর আরো 2 মাস ভালো করে থাকা হবে? সত্য মনের মধ্যে একটা বিদ্যুৎ শিহরণ খেলে যায়। 2 মাস কি কত মাস কে জানে। পিস ঠাকুমা তো সেই মোক্ষম কথাটা বলে বসেছে। আসার সময় সদুদি যা বলে ভয় জমিয়ে দিয়েছিল। ক্রমশ সত্য যেন অনুভব করছে শরীরের মধ্যে কোথাও একটা অস্বস্তি বাসা বেঁধেছে। মনে হচ্ছে যেন গলার কাছটাতেই প্রধান অস্বস্তি। কেবলই যেন ভেতর থেকে ঠেলা মারছে, খাদ্যবস্তু নামতেই চায় না, উঠে আসার তাল করে। তাই খাওয়া থেকেই ধরে ফেলেছে পিসি ঠাকুমা, আর সঙ্গে সঙ্গে নানা খানা বিষয়ের উপদেশ দিয়ে জব্দ করেছে। তার মধ্যেই প্রধান নিষেধ হলো সাঁত সত্ত্বে আগানে বাগানে গাছতলায় না যাওয়া। তা সত্য নিষেধ মানছে ভালো। হঠাৎ একটু চঞ্চল হয়ে ওঠে সত্য, বলে, যাই, রাত হয়ে যাচ্ছে, বকবে। এখানে আবার বকবে কে? নবকুমার নিশ্চিন্তে বলে, এখানে তো তুমি মহারানী, নেরু আমায় সব বলেছে। কি আদুরে মেয়ে তুমি, কি লাঞ্ছনাতেই পড়েছ। সত্য এবার নিজস্ব দৃঢ়তায় ফেরে, দৃঢ় স্বরে বলে, ওসব কথা বলছো কেন? যার যা নিয়তি। শ্বশুর করে বকুনি ঝাঁকুনি আর কোন মেয়েটার নেই? ছাড়ো ও কথা, যাচ্ছি। নিতান্তই যাবে? কি আর বলবো, আবার কবে দেখা হবে? তা কি করে বলি? আমি তো এই সামনের বুধবার চলে যাব, তার মধ্যে একবার হবে না? আচ্ছা দেখি। নবকুমার আস্তে আস্তে বলে, ইচ্ছে হচ্ছে এখানেই থেকে যাই। কি বাড়ি, সদাই সরগরম। আর আমাদের বাড়ি যেন। তা হোক, নিজের যা তাই ভালো। সত্য আবার দৃঢ় স্বরে বলে, তুমিও কালে ভবিষ্যতে 10-এর একজন হবে, তোমার সংসারও তেমনই সরগরম হবে। আমার? সে যাক, কবে আবার গরিবের ঘরে যাবে? সত্য ঝপ করে বলে বসে, বলতে পারছি না, 6 মাস 1 বছরও হতে পারে। 6 মাস 1 বছর? নবকুমার বিহ্বল ভাবে বলে, তার মানে? আছে মানে, বলে হঠাৎ তড়িৎ গতিতে দৌড় দেয় সত্য। যদিও ঘরে পড়ে সবাই বলছে কি বড়ই হয়েছে সত্য, বলছে রূপ যেন ফেটে পড়ছে, কি বারবারন্ত গড়নি হয়েছে, তথাপি দৌড় ঝাঁপের কমতি নেই তার। তবে পিস ঠাকুমার সামনে আর দৌড়ঝাঁপ চলবে না মনে হচ্ছে। নবকুমার অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ পাতাল চিন্তা করে, তারপর সিদ্ধান্তে আসে, আর কিছুই নয়, মেয়ে অনেকদিন শ্বশুর ঘর করছে, মা বাপ এবার হাতে পেয়ে আটকে ফেলবে। হেসে খেলে পাড়া বেরিয়ে বেড়াচ্ছিল সত্য। এখানে আসার প্রাককালে সদু যে সন্দেহ প্রকাশ করেছিল, সেটাকে চোখ বুঝে অস্বীকার করে ভিতরে যদি কোনো অস্বস্তির আলোড়ন, অজানা এক ভয়ের ছায়া ফেলেও থাকে, বাইরের আলোড়নে সেটা মুছে গেছে। চট করে কারোর কোনো সন্দেহ আসেনি, কারণ সত্য কতক্ষণই বা কার চোখের ওপরে আছে। বৃহৎ যজ্ঞের আনুষঙ্গিক জেদ নিয়ে ব্যস্ত সবাই। হঠাৎ একদিন সন্দেহ চাকলো ভুবনেশ্বরীর। যে মানুষটার চোখ দুটো সহস্র কাজের মধ্যে সত্য চোখ মুখের কাছাকাছিই আছে,
সন্দেহ জাগতেই চুপি চুপি সারদার কাছে ব্যক্ত করল ভুবনেশ্বরী। আর সারদাও লক্ষ্য ঘনীভূত করে নিঃসংশয় হলো। ব্যাস, মুহূর্তে এমুখ থেকে অমুক, একান থেকে ওকান। গ্রাম সুন্দর মহিলা খবরটা জেনে ফেললেন একটা বেলার মধ্যেই, মহিলাদের মারফত পুরুষরাও। কিন্তু রামকালীর কানে উঠতে কিছুটা দেরি হয়েছিল, কারণ মাতৃবিয়োগের পর থেকে আর বাড়ির ভিতর শুচ্ছিলেন না রামকালী। পুরোপুরি কালাউসের কালটা যে এই নিয়মেই চলবেন তিনি, সেটা যে অদৃশ্য কালিতে লেখা হয়ে গিয়েছিল। ভুবনেশ্বরী তবে কোন উপায়ে এই ভয়ঙ্কর আনন্দের বার্তাটা তার কানে পৌঁছে দেবে? উপায় হচ্ছে না, অথচ এই অপরিসীম আনন্দের ভারটা একা একা বহন করাও কঠিন মনে হচ্ছে। দুদিনে 2 বছর হয়ে ওঠে ভুবনেশ্বরীর, তবু এই ইচ্ছেও হচ্ছে না আর কেউ বলে ফেলুক। এই মধুর, সুন্দর, ভয়ঙ্কর, রমণীয় খবরটি ধীরে ধীরে একটি উপহারের মতো ধরে দেবে স্বামীকে। এই বাসনায় মর্মরিত হয়ে ওঠে ভুবনেশ্বরী, কিন্তু নিজ কণ্ঠে সেই উপহার দেওয়া আর ঘটে উঠল না তার। রামকালী খেতে বসার সময় হঠাৎ মোক্ষদা দুম করে বললে তোমার মাথায় থাকবে কিনা জানি না, তবু বলা কর্তব্য তাই বলছি, দাদা মশাই হতে চললে। রামকালী চমকে তাকালেন। কথাটা ঠিক যেন বোধগম্য হলো না। মোক্ষদা এসব পছন্দ করে না। অতএব তিনি আরো স্পষ্ট প্রখর ভাষায় বলে ফেললেন, বাংলায় বই, উর্দু ফার্সি বলছি না বাবা, বলছি সত্তর ছেলেপুলে হবে। রামকালী সহসা বিষম খেলেন, জলের গ্লাসটা মুখে ঠেকিয়ে নামিয়ে রাখলেন। তারপর ঘাড় নিচু করে যেন পাতের ভাতের মধ্যে কথাটার অর্থ খুঁজতে লাগলেন। না, কথাটা তিনি এখনই কইবেন না। আচমন করে বসেছেন। কালা অসুচের বছরটা রীতিমতো বিধিনিষেধের মধ্যেই থাকতে চান। এইসবের বিশ্বাস তিনি কোনো দিনই নন। কিন্তু মানুষের মন যে কত বড় জটিল জিনিস, দিন তারিণীর মৃত্যুতে তা আর একবার দেখা গেল রামকালীর সূক্ষ্মাতি সূক্ষ্ম আচার নিষ্ঠা দেখে। কথা কইবেন না, অতএব উত্তরও মিলবে না। তবু এই সময়টুকু ছাড়া রামকালীকে পাচ্ছে কে? কাজেই যাবতীয় জ্ঞাতব্য বিষয় এই সময় রামকালীর কর্ণকুহরে ঠালার পক্ষে প্রকোষ্ঠ। বিষম খাওয়া শেষ হলে মোক্ষদা আর একবার বললেন, আমি এই জানিয়ে দিলেন, এখন তোমার গুণবতী বেয়ানকে জানাবার কি ব্যবস্থা করবে তা দেখো। মাগিকে তো দিয়ে ছুঁয়েও মন পাওয়া যায় না। এক ঝাঁকা মন্ডা আর এক জ্বালা তেল দিয়ে পাঠাও কাউকে, তার সঙ্গে পাদ্য অর্ঘ। রামকালী খেয়ে চলেছেন, ওদিকে ভুবনেশ্বরীর চোখে জল। যে খবর শুনে রামকালীর আহ্লাদে প্রাণ উঠলে ওঠার কথা, সেই খবর দেয়া হলো কিনা তার মৌনকালে। কেন খাবারের সময় ছাড়া আর কথা বলতে দেওয়া যেত না? তাছাড়া ভুবনেশ্বরীর আশা, আকাঙ্ক্ষা আর উদ্বেগ, আনন্দে কম্পমান হৃদয়টি আর দল মিলে বিকশিত হয়ে উঠতে পেল না। অবশ্য এত সুচারু করে কি আর ভাবতে পারল ভুবনেশ্বরী? তা নয়, শুধু চোখের সেই জলের ধারাটা যেন অবিরল হয়ে উঠল নানা অনুভূতি আর অব্যক্ত বেদনার ধাক্কায়। মোক্ষদা শেষ অস্ত্রটি ত্যাগ করে আর একটা কথা না বলে বাঁচাচ্ছি না। মেয়ে তো তোমার এতদিন শ্বশুর ঘর করেও কিচ্ছু মাত্র বদলায়নি। যে ধিঙ্গি সেই ধিঙ্গি। সাত সন্ধে মানে না, ডিঙানো মারানো গেরস্ত করে না, আগান বাগান ঘাট পুকুর সৃষ্টি মারিয়ে বেড়াচ্ছে। আমি বারণ করতে গিয়ে শুধু হাস্যস্পদ হয়েছি মাত্র। এখন তুমি দেখো যদি শাসন করতে পারো। রামকালীর কি আজ গলা দিয়ে ভাত নামছে না, তাই এত দেরি হচ্ছে খেয়ে উঠতে? মোক্ষদার এত অবসর নেই যে বসে থাকবেন। বড় বৌমা দেখো শ্বশুর আর কিছু নেয় কিনা, বলে চলে যান মোক্ষদা। রাগ হয়েছে তার। হলেই বা মাতৃশোক, তাই বলে এমন সুখবর মুখটা প্রসন্ন করবেন না? এত কি? যাক, সত্তর শ্বশুরবাড়ি খবর পাঠানোর ব্যবস্থা যে তাকেই করতে হবে এ তিনি জানেন। এটা মেয়েলি কাজ। সারদা অদূরে বসে আছে পাখা হাতে, তার উপরে শ্বশুরকে দেখার নির্দেশ। হ্যাঁ, সারদাই বসে এক গামলা ঘোমটা দিয়ে।
এটা তার সর্বশ্রেষ্ঠ কর্তব্য। দিন তারিণী, মোক্ষদা, কাশেশ্বরী, শিবজয়া, যে কেউই কাছে থাকুক, খাওয়া তদারকি করুক, সারদা তফাৎ বাঁচিয়ে বসে পাখা নাড়বেই। আর কে করবে? ভুবনেশ্বরী তো আর এই একবারে গিন্নির সামনে লজ্জায় মাথা খেয়ে স্বামীর খাওয়ার তদারক করতে আসবে না। মোক্ষদা চলে গেলেন, রামকালী উঠলেন। দাওয়ার ধারে চকচকে করে মাজা গাড়ু ও তার উপর পাট করা কাঁচা গামছা রক্ষিত আছে আঁচানোর জন্য। তবু হঠাৎ কি ভেবে চলে গেলেন ঘাটে। হব্বিসের সময় ঘাটে মুখ প্রক্ষালন করাটা বিধি ছিল বটে, কিন্তু এখন কেন? যে জন্যেই যান। আজ ভুবনেশ্বরী ভয়ঙ্কর একটা অসংসাহসিক কাজ করে বসল। দ্রুত পায়ে রান্নাঘরের পিছনের গলির বেড়ার দরজা দিয়ে বেরিয়ে গিয়ে মেয়েদের ঘাটের আব্রু স্বরূপ আড়াল করা যে ঝোপঝাড়গুলো আছে তার পাশে গিয়ে এগিয়ে প্রায় পুরুষ ঘাটের কাজ বরাবর দাঁড়িয়ে থাকল। রামকালী হাত মুখ ধুয়ে ফেরার পথে চমকে দাঁড়িয়ে পড়ে বললেন, এ কি, তুমি এখানে? ভুবনেশ্বরী ঘোমটার মধ্যে থেকে রুদ্ধ কণ্ঠে বলে, তা কি করব? চোর কামারে তো দেখা নেই, একটা কথার দরকার থাকলে। রামকালী প্রায় বিরক্ত স্বরে বললেন, তা এইটা কি কথার জায়গা? ভুবনেশ্বরী চোখের যে ধারাশ্রাবণ তা ঘোমটার মধ্যে থেকেই ধরা যায়। সেই শ্রাবণ বর্ষণের মধ্যে তার কথা শোনা যায়। কখন তোমায় পাচ্ছি? রামকালী ঈষৎ শান্ত স্বরে বলেন, তা কথাটা কি? বলে নাও চটপট, চারিদিকে লোকজন। বলছি সত্যর কথা। রামকালীর গলায় যেন একটা বিরূপ গম্ভীর স্বর বাজে। হ্যাঁ, শুনলাম। ওর দিকে একটু লক্ষ্য রাখবে, বেশি দৌড়ঝাঁপ না করে। যাও, বাড়ির মধ্যে যাও। ভুবনেশ্বরীর সর্বশরীর একটা মুখ অভিমানে কেঁপে ওঠে। আর কথা বলে না সে। আস্তে আস্তে মুখ ফিরিয়ে সরে আসে। তার গতিভঙ্গির দিকে তাকিয়ে রামকালী একবার মনে হয় আর একটু নরম করে কথা বললে ভালো হতো। নির্বোধ মানুষটা মেয়ের এই সংবাদে ভয়ে সারা হচ্ছে। কিন্তু কি করবেন রামকালী? এটা তো আর স্ত্রীর সঙ্গে গালগল্পের জায়গা নয়। ভাবলেন কোনো এক সময় বলে দেবেন, ভয় পাবার কিছু নেই। কিন্তু কোন সেই সময়? রামকালী জানেন কি স্ত্রীর সঙ্গে গালগল্প করা কি বস্তু? স্নেহ, প্রেম, ভালোবাসা এগুলো ব্যক্ত করার বস্তু নয়, সেটাই জানেন রামকালী। সত্য শ্বশুর বাড়িতে খবর পাঠাতে কাকে নির্বাচন করা যায় তাই ভাবতে ভাবতে চণ্ডী মণ্ডপে গিয়ে বসেন রামকালী। মোক্ষদা চলে আসেন। তোড়জোড় লাগিয়ে দেন সত্য শ্বশুর বাড়িতে খবর দেবার। গিরি তাতিনি যাবে, গরুর গাড়ি নিয়ে রাখুও যাবে। গিরির জন্য তসর শাড়ি আসে, রাখুর জন্য হলুদে ছোপানো ধুতি চাদর। মস্ত একটা পেতলের হাঁড়িতে এক হাঁড়ি ঘানি ভাঙা তেল, আর একটা মস্ত একটা মটকিতেও বোঝাই কাঁচা গোল্লা। এই দৃশ্য দেখলেই ঘটনাটা বুঝতে পারবে সত্যর শাশুড়ি। মুখ ফুটে বলতেও হবে না। ওরা বেরোবার মুখে রামকালী হঠাৎ থামান। মোক্ষদাকে উদ্দেশ্য করে এক গেজে টাকা বাড়িয়ে ধরে বলেন, যেখানে লোকজন সবাইকে যেন পারিতোষ করে আসে, দিয়ে দাও গিরির হাতে। সংসার শুদ্ধ সবাই আহ্লাদে ভাসছে। দিন তারিণীর মৃত্যুর শোক এই আহ্লাদে পরাভূত করতে পারছে না। শুধু রামকালী যেন পরাভূত হয়ে যাচ্ছেন, চেষ্টা করেও তেমন আহ্লাদ আনতে পারছেন না। যেন রামকালীর কি একটা লোকসানি ঘটেছে। সত্য বড় হয়ে যাচ্ছে, সত্য বড় হয়ে গেছে। গিয়েই তো ছিল, তবু যেন কোথাও একটু আশা ছিল। মাতৃশ্রাদ্ধের বিরাট কাজের মধ্যে দেখেছিলেন সত্যর ছুটোছুটি আসা যাওয়া গাল গল্প। মনে করেছিলেন যা ভাবছিলাম তা নয়। শুধু শ্বশুর বাড়ির চাপে পড়েই ভাবছিলেন হয়তো কাজটা হালকা হলেই সত্যকে ডেকে কাছে বসিয়ে কথা বলবেন। কাজ না মিটতেই মোক্ষদা এলেন ভগ্ন দূতের মূর্তিতে। আর কাকে কাছে বসাবেন রামকালী? অনেক দূরে চলে গেল যে সে। না, কাছে আর কোনোদিন পাবে না তাদেরকে রামকালী। এক নতুন চক্রের চক্রান্তে পড়ে অন্য এক রাজ্যের প্রজা হয়ে গেছে সত্য। সে রাজ্য প্রমীলার রাজ্য, সে চক্রান্ত
বিধাতার চক্রের। নবকুমার চলে গিয়ে পর্যন্ত এই কটা দিন আরো টোটো করে বেরিয়েছিল সত্য, বাধা গরু ছাড়া পাওয়া ধরনের। নবকুমারের উপস্থিতিতে সামান্য যেটুকুন সাবধান হতে হচ্ছিল তাও ঘুচেছিল। হঠাৎ দৃষ্টি মোক্ষদার মোক্ষম আবিষ্কারের ফলে স্বাধীনতার সাংঘাতিক রকম খর্ব হয়ে গেল তার। বিদ্রোহ করা চলছে না, উঠতে বসতে উপদেশের ঠেলা। দরজায় বসিসনি, দুজনের মাঝখান দিয়ে যাসনি, সাত সন্ধে হয়ে গেল উঠোনে নামিসনি, শনি মঙ্গলবারে পথে বেরোসনি, ঘাটের পুকুরে একা যাসনি। নিষেধের বৃন্দাবন একেবারে। তাছাড়া আছে বিধি, পায়ের আঙুলের উপর আংটি পরে থাকো, চুলের আগায় আর শাড়ির কোল আঁচলে সর্বদা গিট বেঁধে রাখো, শত্রুপক্ষ জাতীয় কোনো মহিলাকে দেখলেই সরে থাকো, এবং নজর খরা কোনো মহিলার নজরে পড়ে গেছো সন্দেহ হলেই দেহের কোনোখানে লোহা পুড়িয়ে ছ্যাঁকা দাও। এইসব অনুশাসনের শাসন চলতে হচ্ছে সত্যকে। সত্য যেন বেঁধে মারছে এরা, কিন্তু সত্য যখন তখনই ভয়ানক ভয়ানক অঘটন ঘটিয়ে বসছে। যেমন অন্য মনস্কতায় পান ধোয়া জল মারিয়ে গেল, মাছ ধোয়া জল ডিঙিয়ে গেল, ছেচতলায় নিজের শাড়িখানা মেলে দিয়ে বসলো। এই সব সর্বনেশে কাণ্ড। ভুবনেশ্বরী কেবল বলে, অসত্য, কখন কি বলে বসবি, আয় না আমার কাছে, একটু পোষ না। এক আধবার বসে সত্য, হয়তো ভিতরে কোনো ক্লান্তিতেই, কিন্তু বেশিক্ষণ মায়ের কাছে কাছে থাকতে তার লজ্জা করে। তাছাড়া চির চঞ্চল চিত্ত আর দীর্ঘকাল শ্বশুর ঘর করেছে অচঞ্চলের ভূমিকা নিয়ে, আর সেই সহজে ক্লান্তির কাছে হার মানতে রাজি হয় না মমতার কাছে বশ্যতা স্বীকার করতে। অতএব একদিন রামকালীর কাছে নালিশ পৌঁছলো। বলা হলো, তুমি শাসন করো। কিন্তু রামকালী কি করলেন শাসন, নাকি চিকিৎসক জনচিত নিষেধের বাণী বর্ষণ করলেন? না, সেসব কিছুই করলেন না রামকালী। কেন কে জানে ভিতরে ভিতরে একটা পীড়া বোধ করছেন তিনি, কেমন যেন একটা বিমুখতা, যেন শেষ সম্বলটুকুও হারিয়েছেন। তাই মনের মধ্যে নির্লিপ্ত শূন্যতা। রামকালী শুধু একদিন মেয়েকে ডেকে বললেন, গুরুজনরা যা বলছেন মন দিয়ে শুনবে, ওরা বোঝেন ওদের কথা মেনে না চললে ক্ষতি হতে পারে। অভিমান সত্য 3 দিন শুয়ে রইল। ভুবনেশ্বরী অনুযোগ করে বলল, এই তো চাও তোমরা, বেশ তো, যা চাও তাই হচ্ছে। সত্যই হঠাৎ চুপচাপ হয়ে গেল। কিন্তু ক্ষতিকে কি রোধ করা গেল? না। রামকালী এখন গ্রহের কোপে পড়েছেন। রামকালী মহাগুরু নিপাতের বিপাক মুক্ত হয়ে পারছে না। তাই রামকালীর প্রথম দৌহিত্র সন্তান পৃথিবীর আলো উদ্ভাসিত না হতেই অন্ধকার রাজ্যে হারিয়ে গেল। তাছাড়া আর কি কারণ? সত্য তো সব কিছু বিধিনিষেধ মেনে চলছিল ইদানিং। মুখ্যদা অবশ্য বললেন, এই সেই গোড়ার কালে ধিঙ্গিপনা করার ফল। কিন্তু চিকিৎসক রামকালী তা বললেন না। রামকালীর হঠাৎ মনে হয়, এ বোধ করি তার নিজের অবহেলার ফল। পিতা হিসাবে না হোক, চিকিৎসক হিসাবে তার আরো একটু কর্তব্য ছিল। তবু এটাও তো সত্যি, এই পরিবারভুক্ত আত্মীয় আশ্রিত মিলিয়ে যে গোষ্ঠীটি, সেই গোষ্ঠীতে বছরের পর অন্তত 5-7টা শিশুর জন্ম হচ্ছে নিতান্ত সহজে, প্রায় কর্তা পুরুষের অজ্ঞাত সারেই। না, অত্যুক্তি নয়। ওই ছেলে মেয়েগুলো একটু বড় হয়ে যখন অন্যের ট্যাকে চড়ে বহির্জগতে বেরোয়, তখন এরা কৌতূহলে প্রশ্ন করে, কার এটা? অতএব অপরাধটা কোথায় রামকালীর? এই কটা দিন আগে তেল সন্দেশ সহকারে খবর পাঠানো হয়েছিল সত্যর শ্বশুর বাড়িতে, এবং এলোকেশী হেন মানুষও খবরদাত্রীকে একখানি নতুন কাপড় দানে পুরস্কৃত করেছিলেন। বউকে বাপের ঘরে রাখার অনুমতিও দিয়েছিলেন দীর্ঘকালের জন্য। আবার এখন এই বার্তা পাঠাতে হবে। ঘটা করে মেয়ের সাথ দিচ্ছিলেন বউয়ের বড় লোক বাপ, তা নয়, মূলে হাবাত। হয়েছিল অবশ্যই মেয়ে সন্তান, তবু প্রথম সন্তান তো। সত্য তো ভাঙা হয়ে গেল, আর তো সত্য অখণ্ড পোয়াতি রইল না। কোন শুভকর্মে নিয়ত লক্ষণ কাজে আগ বাড়িয়ে আসতে তো পারবে না সত্য। কড়া হুকুম দিলেন এলোকেশী, শরীর স্বাস্থ্য একটু ভালো হলেই যেন মেয়েকে পালকি চড়িয়ে পাঠিয়ে দেন বেয়াই।
আহ্লাদে মেয়ে বাপের বাড়ি গিয়ে আহ্লাদিনাপনা করে এই ঘটনাটি ঘটিয়েছে, তাতে আর সন্দেহ কি? এই বচন হজম করতে হলো রামকালীকে, এ নির্দেশ মানতেই হলো। আবার রাসুকে যেতে হলো সত্য শ্বশুর বাড়ি, কেঁদে কেঁদে চোখ ফোলানো ঘূর্ণীয়মান সত্যকে নিয়ে। কিন্তু রামকালীর গ্রহের কোপ কি কাটলো? মহাগুরু নিপাতের বছর পূর্ণ হয়েও তো আর 1 বছর কেটে গেল, তবু রামকালীর সংসারে অঘটন ঘটতেই লাগলো কেন? কোথাও কিছু নেই। নেরু নামক নিরীহ ছেলেটা হঠাৎ একদিন হারিয়ে গেল, যেমন করে একদিন রামকালী হারিয়ে গিয়েছিল। কিন্তু নেরু তো খড়ম পেটা খায়নি। অনেক খোঁজাখুঁজি করলেন রামকালী, কিন্তু অনেক কাঁদলেন মেয়ে মানুষের মতো। নেরুর বার্তা পাওয়া গেল না। এরপর কমাস পরে এই কাশেশ্বরী মারা গেলেন। আরো কমাস পরে শিবজয়ের বড় মেয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে এসে আশ্রয় নিল এক পাল ছেলে মেয়েদের নিয়ে। এই সমস্তই যেন রামকালীর গ্রহ বৈখণ্ড, এ কথা কে না বলবে। এরপরই হ্যাপাই তো রামকালীকে নিতে হচ্ছে। আর মজা নেই, শত অসুবিধার মধ্যেও রামকালী কাউকে বলে না সুবিধে হবে না, শত ঝঞ্ঝাটকেও বলে ফেলেন না আর পারা যাচ্ছে না। বিধবা হয়ে বাপের বাড়িতে আসা খুড়তুতো বোনের বিয়ের যোগ্যী মেয়ে দুটোর জন্য তোড়জোড় করে পাত্র খুঁজতে ঘটক ঠিক করা ছ্যাকরা ডেকে পাঠালেন। পাত্র খোঁজা হোক, গহনাপত্র প্রস্তুত হোক, বোনের ছেলের 4টের কথাও ভুলে থাকলেন না। যথাযথ হিসেবে তাদের কাউকে টোলে, কাউকে পাঠশালায় ভর্তি করে দিলেন। কর্তব্যে ত্রুটি করছেন না রামকালী, করছেন না কোনো অনাচার, তথাপি বারে বারে ভাগ্যের মারে পড়ছে তার উপর। কিন্তু ওস্তাদের মার নাকি শেষ রাতে, আর ভাগ্য নামক ব্যক্তিটির মতো এমন ওস্তাদ আর কে আছে? তাই রাত্রির শেষে ছায়াচ্ছন্ন আলো আধারির মুহূর্তে যে তার প্রধান মারের খেলা দেখিয়ে গেল। ঘন্টা কয়েকের ভেদভূমিতে ভুবনেশ্বরী মারা গেল। রামকালী কবিরাজ ডেকে কথা কওয়া ওষুধের সমস্ত মাহাত্ম্য কি ব্যর্থ হলো? হয়তো ব্যর্থ হলো, হয়তো ব্যর্থই হলো। নিয়তিকে কে পারে ঠেকাতে? কে পারে অপ্রতিরোধ্যকে রোধ করতে? তবু চেষ্টা করবার সময়টা হচ্ছে পেলেন না রামকালী। হয়তো সময়টা পেলে আক্ষেপটা কম হতো, কিন্তু লাজুক ভুবনেশ্বরী, নির্বোধ ভুবনেশ্বরী শেষ চেষ্টাটুকুর অবকাশ দেয়নি। যে মাঝরাতে বিছানা থেকে সেই যে ঘাটের ধারে গিয়ে পড়েছিল, আর উঠে আসেনি, কাউকে জানায়নি, হয়তোবা পারেও নি। বাগদিপুরি শেষ রাতে ঘাটে গিয়ে আবিষ্কার করলো এই ভয়ানক ঘটনার দৃশ্য। ও মা করে চেঁচাতে চেঁচাতে এসে সে আছড়ে পড়ল। তার আর্তনাদ থেকে ব্যাপারটা বুঝতেও কিছুক্ষণ গেল লোকের, কিন্তু 2-5 মিনিট আগে বুঝতেই বা কি এমন লাভ হতো? তখন তো একেবারে শেষ সময়, চোখ মুখ বসে গেছে, নাড়ি ছেড়ে গেছে। রামকালী নাড়িটা একবার হাত দিয়েই আসতে সে প্রায় স্পন্দনহীন হাতখানা নামিয়ে রাখলেন। ঝুঁকে বসে রুদ্ধকম্পিত স্বরে বললেন, মেজো বউ, এ কি করলে? রাসু হাতে ধরা প্রদীপটা রোগিণীর মুখের আরো কাছে এগিয়ে আনলো। ভুবনেশ্বরী কষ্টে চোখের পাতা টেনে চোখের দুটো খুলিল একবার। কি একটা বলতে গেল, ঠোঁট নাড়তে পারল না। চোখের কোণ থেকে 2 ফোঁটা জল রগ বেরিয়ে গড়িয়ে পড়ল। এই রোগের শেষ অবধি জ্ঞান থাকে, চৈতন্য বিরক্তি ঘটে না, কিন্তু একটু বলবার জন্য ভয়ঙ্কর একটা আকুলতা যে সেই মৃত্যু পথযাত্রীর ভিতরটাকে তোল পার করছে, তা সেই বাতাসে কাঁপা ক্ষীণ প্রদীপ শিখার আলোতেই ধরা পড়ল। রামকালী তেমনই রুদ্র গম্ভীর আবেগ কম্পিত গলায় বললেন, মেজো বউ, এমন কঠিন শাস্তি কেন? মুহূর্তের জন্য রোগিণীর ভিতরকার সেই আকুলতার জয় হলো। ঠোঁটটা নড়ে উঠল, উচ্চারিত হলো, ছি, সত্যকে না দেখেই চললে? হঠাৎ সেই কাঠ হয়ে আসা দেহটা বিদ্যুৎ আহতের মতো নড়ে উঠল। এক ঝলক জল সেই কঠোরগত চোখের চারধার থেকে উতলে উঠে গড়িয়ে পড়ল। রাসুর হাতের প্রদীপটা নিভে গেল বাতাসের ঝটকায়।
গত রাতে সহজ সুস্থ ভুবনেশ্বরী সংসারের বহুবিধ কাজ সেরে আগামী সকালের রসদ বাবদ তিনটে মোচা কুটে রেখে এক জামবাটির ডাল ভিজিয়ে ঘুমোতে গিয়েছিল। আজ আর সেই সকালের মুখ দেখা পেল না। ভোরের প্রথম আলো একজোড়া ঘুমন্ত চোখের ওপর এসে স্থির হয়ে পড়ল ব্যর্থতার গ্লানি বহন করে। রাসু মেয়ে মানুষের মতো হাউ মাউ করে কেঁদে উঠল যেখানে ছিল সকলেই। মুখ্যতার তীক্ষ্ণ তীক্ষ্ণ চিৎকার প্রথম ভোরে স্নিগ্ধ পবিত্রতাকে যেন দীর্ণ বিদীর্ণ করে ধিক্কার দিয়ে উঠল। কুঞ্জ ভাসুর মানুষ, বেশি কাছে আসবেন না। দূরে বসে বুক চাপড়ে বলে উঠল, জীবনভর এত লোককে বাঁচালে রামকালী, সোনার প্রতিমা ঘরের লক্ষ্মীকে বাঁচাতে পারলে না, হেরে গেলে। রামকালী শুধু একবার সেই হাহাকারের দিকে ফিরে তাকালেন, বললেন, না, যুদ্ধের অবকাশ পেলাম কই। অজাতশত্রু ভুবনেশ্বরী মরণকালে তার পরম দেবতার সঙ্গে যে ভয়ঙ্কর একটা শত্রুতা সেধে গেল। সেজকর্তা ভাঙা ভাঙা গলায় মন্ত্রোচ্চারণের ভঙ্গিতে বললেন, নারায়ণ নারায়ণ, অন্তিমে নারায়ণ। রামকালী, আত্মা এখনো এখানেই অবস্থান করছে, নারায়ণের নাম কর, আপনারা করুন। বলে রামকালী উঠে দাঁড়ালেন। এমন আকস্মাৎ মৃত্যুতে ঘরের পাশের লোকের সঙ্গেই দেখা হয় না তা গ্রামান্তরে। মায়ের এহেন মৃত্যু সত্যবতীর দেখার কথা নয়, কিন্তু মাতৃসাধ্যেও দেখা হলো না তার। হ্যাঁ, সাধ্য ভুবনেশ্বরীর ভালো করেই হলো। বাড়িতে 5টা বুড়ি আছে বলে যে আর কেউ তার প্রাপ্য পাওনা পাবে না, এমন নীতিতে বিশ্বাসী নন রামকালী। আয়োজন দেখে ক্ষুব্ধ মোক্ষদা রামকালীকে বললেন, আমাদের কথা নয় ছেড়েই দিলে, কিন্তু তোমার খুড়ো এখনো বেঁচে, তার চোখের সামনে একটা কচি বউয়ের ছেড়াদ্দ এত ঘটা করে কি বেশ বিবেচনার কাজ হচ্ছে রামকালী? রামকালী পিসির মুখের দিকে না তাকিয়ে উত্তর দিলেন, তোমাদের কথা ছেড়ে দেবার কিছু নেই, কারুর কথাই আমি ছেড়ে দিচ্ছি না, যেটা বিধি সেটাই করছি। মুখ্যদা একটা ঈর্ষাকাতর নিঃশ্বাস ত্যাগ করে বললেন, 5টা বুড়ির চোখের ওপর ওই কচি বউটার সমারোহ করে ছেড়াদ্দ করাই তোমার বিধি? রামকালী তেমনি মুখ ফিরিয়ে বললেন, আত্মার বয়স নেই, কিন্তু চোখে যে সহ্য করতে পারা যায় না রামকালী, বললেন মুখ্যদা। রামকালী মৃদুস্বরে বললেন, জগতে অনেক জিনিসই সহ্য করতে নিতে হয়, ও নিয়ে বৃথা আলোচনায় ফল কি? মুখ্যদা চুপ করে গেলেন। কথাটা সত্যি বই কি, কনিষ্ঠজনের মৃত্যুটাই যদি সহ্য করতে নেওয়া যায়, তার সেই প্রিয় পরিচিত মুক্তিটা আগুনে পুড়িয়ে শেষ করে চিতায় জল ঢেলে এসেই আবার খাওয়া যায়, ঘুমানো যায়, তবে আর কোন মুখে বলা চলে তার পারলৌকিক কাজটা চোখে মেলে দেখে সহ্য করার ক্ষমতা আমার নেই? কিন্তু মায়ের শ্রাদ্ধ চোখে দেখবার ক্ষমতা ছেলে মানুষ সত্যবতীর হবে না বলেই কি নিয়ে আসা হলো না তাকে? না, তা নয়, নিজেরই তার আসা সম্ভব হলো না। সে যখন মায়ের মৃত্যু সংবাদ পেল, তখন দুদিনের ছেলে নিয়ে আতুর ঘরে। ভুবনেশ্বরী যেদিন ভোরে মারা গেছেন, ঠিক সেই দিনই সকালবেলা সত্যর দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পুত্র সন্তান। 2 পরিবার থেকে 2জন লোক কুটুম বাড়িতে এসেছে খবর জানাজানি করতে, একজন জন্মের আর একজন মৃত্যুর খবর বহন করে। কিন্তু সত্য কেন প্রসবের প্রাককালে বাপের বাড়ি আসেনি? বিশেষ করে বাপ, যার এত বড় চিকিৎসক, আসেনি তার কারণ আছে, যদিও ধরতে গেলে কারণটা নিতান্তই মেয়েলি, কিন্তু এসব ক্ষেত্রে মেয়েলি প্রথা আর মেয়েলি কুসংস্কারই জয়ী হয়। সত্যর বেলাতেও তা অন্যথা হয়নি। সত্যর প্রথমবারের ঘটনাটাই এমনই অনিয়মের কারণ, বাপের বাড়িতে যখন অমন একটা অপয়া ব্যাপার ঘটে গেছে, তখন পালা বদল হোক। তাই এবারে দুপক্ষ থেকেই একমত হয়ে স্থির করা হয়েছিল, সত্য এবারের সন্তান মাতুলালয়ে ভূমিষ্ঠ না হয়ে পিত্রালয়ে ভূমিষ্ঠ হবে। সত্য তাই ওখানেই আছে, ভালোই আছে। বেটা ছেলেটি কোলে এসেছে। এলোকেশী বড় মুখ করে লোক পাঠিয়েছিলেন বড় লোক কুটুম বাড়িতে। তাকে বলে দিয়েছিলেন, শুভ সংবাদের বকশিস হিসাবে পেতলের গামলাটা দিলে নিবি না, বলবি ঘড়া কই। কিন্তু ঘড়া গামলা কিছুই চাওয়া হলো না তার।
এসে শুনল এই বিপদ। ওদিকে সত্যবতীর পুলকে আনন্দের আশায় গর্বে প্রত্যাশিত হয়ে বসেছিলেন। কই সংবাদদাতা ঘোড়া নিয়ে ফিরবে, কিন্তু তার ফেরা পর্যন্ত আর অপেক্ষা করে বসে থাকতে হলো না। লোক এলো ওদিক থেকে। এলোকেশীর আতুরের দরজায় এসে মুখটা কঠিন কোমল করে বললেন, আতুর ঘরে কাঁদতে নেই, কাঁদলে ছেলের অকল্যাণের ভয়, নারীর দোষ সবার ভয়। সাবধান করে দিয়ে খবরটা বলি বৌমা, ভেদভূমি হয়ে তোমার মাটি মরেছেন। লুকো ছাপা করে চেপে রাখার তো খবর নয়। চতুর্থী করা না হোক, দুদিন মাছ ভাতটা তো বন্ধ দিতে হবে, তাই জানিয়ে দিলাম। দেখি ভট্টাচার্যকে জিজ্ঞাসা করতে পাঠাই এক্ষেত্রে কি বিধি ব্যবস্থা। একটা সদ্য প্রসূতি তরুণী মেয়ের নিঃসঙ্গ বুকে বেপরোয়া একখানা ধারালো ছুরি বসিয়ে দিয়ে নিতান্ত সহজভাবে সেখান থেকে সরে গেলেন এলোকেশী। ছুরিটার ক্ষমতার বহরটা তাকিয়ে দেখে গেলেন না, কিন্তু পাড়ায় বেরিয়ে এলোকেশী তার প্রায় সখী মহলে এই সরেস খবরটি পরিবেশন করে বললেন, দেখলি তো, মিথ্যে বলি কাঠপ্রাণ। মা মারার খবর শুনে প্যাট প্যাট করে তাকিয়ে বসে রইল, ডুকরে কেঁদে উঠল না। সত্যি ডুকরে কেঁদে সত্যবতী ওঠেনি। স্তম্ভিত বিস্ময়ে শুকনো চোখ দুটো মেলে বসেই ছিল অনেকক্ষণ। তারপর কখন একসময় নবজাত শিশুটা তার দেহের ওজনের চেয়ে অনেক গুণ বেশি চিৎকার করে উঠেছে। ধীরে ধীরে তাকে কোলে তুলে নিয়ে এদিকে পিঠ ফিরিয়ে চুপ করে বসে থেকেছে দেওয়ালের দিকে মুখ করে। ওদিকে যদি একটুকরো জানলা থাকতো, সত্যর প্রাণটা বুঝি তাহলে সেই খোলা পথটুকু দিয়েই দৃষ্টির খেয়া নৌকা চড়ে অসীম আকাশের সাঁতরে সাঁতরে আছড়ে গিয়ে পড়তো সেই তার শৈশব নীড়ে, যেখানে মেজবউ পরিচয়ে চিহ্নিত একটি নিটল মুখ, ফর্সা রং, ছোটখাটো মানুষ ভীরু কুণ্ঠিত পদক্ষেপে সারা দিন শুধু সকলের মনোরঞ্জন করে বেড়াচ্ছে। আর তারই আশেপাশে এখানে সেখানে তাকে প্রায় বিস্মিত হয়ে দীপ্ত পদাঘাতে ঘুরে বেড়াচ্ছে একটি গাছ কোমর বেঁধে কাপড় পরা স্বাস্থ্যবতী বালিকা। কিন্তু এই আতুর ঘরে এধারে ওপারে কোনো ধারেই জানলা নেই। তিন দিকে গোবর ল্যাপা নিরেট মাটির দেওয়াল। দৃষ্টি সেখানে অচল হয়ে থেমে থাকে। মা কেন সর্বদা এমন ভয়ে ভয়ে থাকে? এই নিয়ে বিরক্তি প্রকাশ করতে সত্যবতী বলতো, ভয় ভয় ভয়, এই ভয়ের জ্বালাতেই স্বর্গ পাবে না তুমি মা, দেখে নিও। সত্যবতীর মা কি স্বর্গ পায়নি? সত্যবতীর প্রাণটা তবে কি স্বর্গ নামক সেই এক অদৃশ্য লোকের অসীম শূন্যতায় হাহাকার করে বেড়াচ্ছে? মা নেই, মাকে আর দেখতে পাবো না, এই কথা মনে রাখতে পারছে না সত্য। শুধু মনে হচ্ছে সেই চির মমতাময়ী মানুষটা যেন ভয়ঙ্করী এক নিষ্ঠুর খেলায় মেতে এক ছুটে কোন দূর দূরান্তর লোকে পৌঁছে গিয়ে সত্যকে দুয়ো দিয়ে ব্যঙ্গ হাসি হাসছে। বলছে, কি গো, রাত দিন তো নিজের খেলা নিয়েই উন্মত্ত হয়ে বেড়াতে। মা বলে যে একটা মানুষ ছিল সংসারে, তার দিকে তাকিয়ে দেখেছিলে কোনোদিন? মনে রেখেছিলে তুমি তার একমাত্র সন্তান? তুমি ছাড়া আপনার বলতে আর কেউই নেই তার। মা মারা গেছেন। এই দুঃখের চেয়ে চূড়ান্ত হয়ে উঠেছে সত্যর ছোটবেলাকার সত্যর সেই মার প্রতি ঔদাসীন্যের দুঃখ। মাকে তো মা কেন ভালো করে দেখেনি সত্য? দুদণ্ড কেন স্থির হয়ে বসেনি মায়ের কোলের কাছে? কেন রাতে আর 5টা মেয়ের সঙ্গে ঠাকুমার ঘরে শোয়ার বদলে মায়ের গলাটি জড়িয়ে ঘুমোয়নি? প্রায়ই তো সেই কুণ্ঠিত মানুষটি ভীরু ভীরু মুখটি হাসিতে উজ্জ্বল করে চুপি চুপি অনুনয় করত, এই ঘরে আপনার বিছানায় শুবি আয় না, রূপকথার গল্প বলবো। যার কাছে এই অনুনয় সে কোনোদিনই তার মান রাখত না। নিতান্তই তাচ্ছিল্যে বলতো, কতই না গল্প জানো তুমি, ও ঘরে বলে আমার বন্ধুরা সবাই, ওদের ছেড়ে তোমার কাছে শুতে আসবো আমি? বলিহারি কথা বটে। কি পাষাণ ওই মেয়েটা গো, কি পাষাণ! গোবর ল্যাপা ওই নীরের দেওয়ালটার মাথা কুটে কুটে মাথার মধ্যেকার ভয়ঙ্কর এক যন্ত্রটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে ইচ্ছা করে সত্য। ভগবান একেবারের জন্য সেই দিনটা এনে দিতে পারে না সত্য, তাহলে সেদিনের সেই নিষ্ঠুর মেয়েটা আর পাপের প্রায়শ্চিত্ত করে। সেই ছোট খাটো দেহটাকে দু হাতে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলে, মা 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 গো। নিষ্ঠুর ছিল না সে মেয়েটা, শুধু অবোধ ছিল। ইদানিং এর মাকে, শ্বশুর বাড়ি থেকে ঘুরে গিয়ে দেখা মাকে
কিছুতেই যেন মনে পড়াতে পারে না সত্য। ঘুরে ফিরে শুধু মায়ের সেই নিতান্ত বধূ মূর্তিটাই রামকালী কবিরাজের মতো মস্ত বড় বাড়িটার সর্বসঞ্চালনে করে ফেলে। সত্য যদি এক্ষুনি মরে যায়, স্বর্গ নামক সেই জায়গাটায় কি দেখা হবে মার সঙ্গে? তাহলে সত্য তার বুকে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠবে, মা, মাগো, এত পাষাণ তুমি কি করে হলে মা? আত্মবিস্মৃত সত্য কি মনে করে বসেছিল সত্য সেখানেই পৌঁছে গেছে, ঝাঁপিয়ে পড়েছে মার বুকে, আর তার টুকরে ওঠা এত তীক্ষ্ণ হয়ে গেছে যে মর্তলোকের এইখানে এসে ধাক্কা দিয়েছে? নইলে এ লোকে সে ছুটে আসবেন কেন? কেন কঠিন গলায় থমকে উঠবেন, বৌমা, একটাকে বিসর্জন দিয়ে আশ মেটেনি, একটাকেও দিতে চাও? ওই আতুর ষষ্ঠীর ছেলে কোলে নিয়ে মরা কান্না, বুকে পাটাকেও ধরনি? বলি, মা বাপ কি কারোরও চিরদিনের? তবু তো বিধাতা পুরুষের সুবিচার হয়েছে, বাপ না গিয়ে মা গিয়েছে। শাঁখা সিঁদুর নিয়ে এ অস্ত্রী ভাগ্যবতী ড্যাং ডেঙিয়ে চলে গেলে দেখে আহ্লাদ করো, তা না মা মা করে চিৎকার তুলছ। বলি, আর বেশি দিন বাঁচলে কপালের দুর্ভোগ ছাড়া কি ছাই সুখভোগ আসতো? হাত শুধু করে থান পড়ে বগনের বেরিয়ে করে ভর্তি হতে হতো না? চোখের জল যদি ছেলের গায়ে পড়ে বৌমা, তোমার আমি বাপান্তর করে ছাড়বো, তা বলে দিচ্ছি। মা মা করে ন্যাকামি করে বার করে দেব। চোখের জল ছেলের গায়ে? সত্য আঁচলটা তুলে ঘষে ঘষে চোখটা শুকনো করে ফেলে সভয়ে তাকিয়ে দেখে ছেলের গায়ে কোথাও চোখের ফোঁটা লেগে আছে কিনা। এই তো, এই যে জলের ফোঁটা। শিউরে ওঠে সত্য। হেমা ষষ্ঠী, রক্ষা করো মা, এমন বুদ্ধিহীনের মতো কাজ আর কখনো করবে না সত্য। কল্পিত সেই জলের ফোঁটা আঁচলের কোণ দিয়ে মুছে নিয়ে ছেলে নিবিড় করে ধরে সত্য। মৃত্যুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে জীবনের মুখোমুখি বসে।